নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুনছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নৌকাডুবি। গল্প পাঠ ভালো লাগলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজ উপন্যাসের 10ম পর্ব। কয়েকদিনের মধ্যেই নলিনাক্ষের সহিত অন্নদাবাবুদের পরিচয় ঘনিষ্ঠ হইয়া আসিল। প্রথমে হেমনলিনী মনে করিয়াছিল নলিনাক্ষের মতো লোকের কাছে কেবল বড় বড় আধ্যাত্মিক বিষয় বুঝি উপদেশ পাওয়া যাইবে। এমন মানুষের সঙ্গে যে সাধারণ বিষয়ে সহজ লোকের মতো আলাপ চলিতে পারে মনেও করিতে পারে নাই। অথচ সমস্ত হাস্যালাপের মধ্যে নলিনাক্ষের একটা কেমন দূরত্বও ছিল। একদিন অন্নদাবাবু ও হেমনলিনীর সঙ্গে নলিনাক্ষের কথাবার্তা চলিতেছিল। এমন সময় যোগেন্দ্র কিছু উত্তেজিত হইয়া আসিয়া কহিল, জানো বাবা, আজকাল আমাদিগকে সমাজের লোকে নলিনাক্ষবাবুর চেলা বলিতে আরম্ভ করিয়াছে। তাই লইয়া এইমাত্র পরেশের সঙ্গে আমার খুব ঝগড়া হইয়া গেছে। অন্নদাবাবু একটু হাসিয়া বলিলেন, ইহাতে আমি তো লজ্জার কথা কিছু দেখি না। যেখানে সকলেই গুরু, কেহই চেলা নয়, সেই দলে মিশিতেই আমার লজ্জা বোধ হয়। সেখানে শিক্ষা দিবার হুড়োমুড়িতে শিক্ষা পাইবার অবকাশ থাকে না। নলিনাক্ষ, অন্নদাবাবু, আমিও আপনার দলে, আমরা চেলার দল। যেখানে আমাদের কিছু শিখিবার সম্ভাবনা আছে সেইখানেই আমরা তল্পি বহিয়া বেড়াইব। যোগেন্দ্র অধীর হইয়া কহিল, না না, কথাটা ভালো নয়। নলিনবাবু, কেহই যে আপনার বন্ধু বা আত্মীয় হইতে পারিবে না। যাহারা আপনার কাছে আসিবে তাহারাই আপনার চেলা বলিয়া খ্যাত হইয়া যাইবে, এমন বদনামটা হাসিয়া উড়াইয়া দিবার নহে। আপনি কি সব কাণ্ড করেন, ওগুলা ছাড়িয়া দিন। নলিনাক্ষ, কি করিয়া থাকি বলুন? যোগেন্দ্র, ওই যে শুনিয়াছি প্রাণায়াম করেন, ভোরের বেলায় সূর্যের দিকে তাকাইয়া থাকেন, খাওয়া দাওয়া লইয়া নানা প্রকার আচার বিচার করিতে ছাড়েন না। ইহাতে 10-এর মধ্যে আপনি খাপছাড়া হইয়া পড়েন। যোগেন্দ্রের এই রূঢ় বাক্যে ব্যথিত হইয়া হেমনলিনী মাথা নিচু করিল। নলিনাক্ষ হাসিয়া কহিল, যোগেনবাবু, 10-এর মধ্যে খাপছাড়া হওয়াটা দোষের, কিন্তু তলোয়ারি কি আর মানুষই কি, তাহার সবটাই কি খাপের মধ্যে থাকে? খাপের ভিতরে তলোয়ারের যে অংশটা থাকিতে বাধ্য, সেটাতে সকল তলোয়ারেরই ঐক্য আছে। বাহিরের হাতলটাতে শিল্পীর ইচ্ছা ও নৈপুণ্য অনুসারে কারিগরি নানা রকমের হইয়া থাকে। মানুষেরও 10-এর খাপের বাহিরে নিজের বিশেষ কারিগরির একটা জায়গা আছে, সেটাও কি আপনারা বেদখল করিতে চান? আর আমার কাছে এও আশ্চর্য লাগে, আমি সকলের অগোচরে ঘরে বসিয়া যে সকল নিরীহ অনুষ্ঠান করিয়া থাকি, তাহা লোকের চোখেই বা পড়ে কি করিয়া, আর তাহা লইয়া আলোচনাই বা হয় কেন? যোগেন্দ্র, আপনি তা জানেন না বুঝি? যাহারা জগতের উন্নতির ভার সম্পন্ন নিজের স্কন্ধে লইয়াছে, তাহারা পরের ঘরে কোথায় কি ঘটিতেছে তাহা খুঁজিয়া বাহির করা কর্তব্যের মধ্যেই গণ্য করে। যেটুকু খবর না পায় সেটুকু পূরণ করিয়া লইবার শক্তিও তাহাদের আছে। এ নহিলে বিশ্বের সংশোধন কার্য চলিবে কি করিয়া? তাছাড়া নলিনবাবু, 5 জনের যাহা না করে তাহা চোখের আড়ালে করিলেও চোখে পড়িয়া যায়। যাহা সকলেই করে তাহাতে কেহ দৃষ্টিপাত করে না। এই দেখুন না কেন, আপনি ছাদে বসিয়া কি সব কাণ্ড করেন, তাহা আমাদের হেমের চোখেও পড়িয়া গেছে। হেম সে কথা বাবাকে বলিতেছিল, অথচ হেম তো আপনার সংশোধনের ভার গ্রহণ করে নাই। হেমনলিনীর মুখ আরক্ত হইয়া উঠিল। সে ব্যথিত হইয়া একটা কি বলিবার উপক্রম করিবা মাত্র নলিনাক্ষ কহিল, আপনি কিছুমাত্র লজ্জা পাইবেন না। ছাদে বেড়াইতে উঠিয়া সকালে সন্ধ্যায় আপনি যদি আমার আহ্নিকৃত্য দেখিয়া থাকেন, সেজন্য আপনাকে কে দোষী করিবে? আপনার 2টি চক্ষু আছে বলিয়া আপনি লজ্জিত হইবেন না, ও দোষটা আমাদেরও আছে। অন্নদা, তাছাড়া হেম আপনার আহ্নিক সম্বন্ধে আমার কাছে কোনো আপত্তি প্রকাশ করে নাই। সে শ্রদ্ধাপূর্বক আপনার সাধন প্রণালী সম্বন্ধে আমাকে প্রশ্ন করিতেছিল। যোগেন্দ্র, আমি কিন্তু ওসব কিছু বুঝি না। আমরা সাধারণের সংসারের সহজ রকমে যেভাবে চলিয়া যাইতেছি, তাহাতে কোনো বিশেষ অসুবিধা দেখিতেছি না। গোপনে অদ্ভুত কাণ্ড করিয়া বিশেষ কিছু যে লাভ হয়, তাহা আমার মনে হয় না।
বরং উহাতে মনের যেন একটা সামঞ্জস্য নষ্ট হইয়া মানুষকে এক ঝোঁকা করিয়া দেয়। কিন্তু আপনি আমার কথায় রাগ করিবেন না। আমি নিতান্তই সাধারণ মানুষ। পৃথিবীর মধ্যে আমি নেহাত মাঝারি রকম জায়গাটাতেই থাকি। যাহারা কোনো প্রকারে উচ্চ মঞ্চে চড়িয়া বসেন, আমার পক্ষে ঢেলা না মারিয়া তাহাদের নাগাল পাইবার কোনো সম্ভাবনা নাই। আমার মতো এমন অসংখ্য লোক আছে। অতএব আপনি যদি সকলকে ছাড়িয়া কোনো অদ্ভুত লোকে উধাও হইয়া যান, তবে আপনাকে অসংখ্য ঢেলা খাইতে হইবে। নলিনাক্ষ: ঢেলা যে নানান রকমের আছে। কোনোটা বা স্পর্শ করে, কোনোটা বা চিহ্নিত করিয়া যায়। যদি কেহ বলে লোকটা পাগলামি করিতেছে, ছেলে মানুষই করিতেছে, তাহাতে কোনো ক্ষতি করে না। কিন্তু যখন বলে লোকটা সাধুগিরি সাধকগিরি করিতেছে, গুরু হইয়া উঠিয়া চেলা সংগ্রহের চেষ্টায় আছে, তখন সে কথাটা হাসিয়া উড়াইবার চেষ্টা করিতে গেলে যে পরিমাণ হাসির দরকার হয়, সে পরিমাণ অপর্যাপ্ত হাসি যোগায় না। যোগেন্দ্র: কিন্তু আবার বলিতেছি, আমার উপর রাগ করিবেন না নলিনবাবু। আপনি ছাদে উঠিয়া যাহা খুশি করুন, আমি তাহাতে আপত্তি করিবার কে? আমার বক্তব্য কেবল এই যে, সাধারণের সীমানার মধ্যে নিজেকে ধরিয়া রাখিলে কোনো কথা থাকে না। সকলের যেরকম চলিতেছে আমার তেমনি চলিয়া গেলেই যথেষ্ট। তাহার বেশি চলিতে গেলেই লোকের ভিড় জমিয়া যায়। তাহারা গালি দিক বা ভক্তি করুক, তাহাতে কিছু আসে যায় না। কিন্তু জীবনটা এইরকম ভিড়ের মধ্যে কাটানো কি আরামের? নলিনাক্ষ: যোগেনবাবু, যান কোথায়? আমাকে আমার ছাদের উপর হইতে একেবারে সর্বসাধারণের শান বাঁধানো একতলার মেজের উপরে সবলে হঠাৎ উত্তীর্ণ করিয়া দিয়া পালাইলে চলিবে কেন? যোগেন্দ্র: আজকের মতো আমার পক্ষে যথেষ্ট হইয়াছে, আর নয়, একটু ঘুরিয়া আসিগে। যোগেন্দ্র চলিয়া গেলে পর হেমনলিনী মুখ নত করিয়া টেবিল ঢাকার ঝালরগুলির প্রতি অকারণে উপদ্রব করিতে লাগিল। সে সময় অনুসন্ধান করিলে তাহার চক্ষুপল্লবের প্রান্তে একটা আর্দ্রতার লক্ষণও দেখা যাইত। হেমনলিনী দিনে দিনে নলিনাক্ষের সহিত আলাপ করিতে করিতে আপনার অন্তরের দৈন্য দেখিতে পাইল এবং নলিনাক্ষের পথ অনুসরণ করিবার জন্য ব্যাকুলভাবে ব্যগ্র হইয়া উঠিল। অত্যন্ত দুঃখের সময় যখন সে অন্তরে বাহিরে কোনো অবলম্বন খুঁজিয়া পাইতেছিল না, তখনই নলিনাক্ষ বিশ্বকে তাহার সম্মুখে যেন নূতন করিয়া উদ্ঘাটিত করিল। ব্রহ্মচারিণীর মতো একটা নিয়ম পালনের জন্য তাহার মন কিছুদিন হইতে উৎসুক ছিল, কারণ নিয়ম মনের পক্ষে একটা দৃঢ় অবলম্বন। শুধু তাহাই নহে, শোক কেবলমাত্র মনের ভাব আকারে টিকিতে চায় না, সে বাহিরেও একটা কোনো কৃচ্ছ সাধনের মধ্যে আপনাকে সত্য করিয়া তুলিতে চেষ্টা করে। এ পর্যন্ত হেমনলিনী সেরূপ কিছু করিতে পারে নাই। লোক চক্ষুপাতের সংকোচে বেদনাকে সে অত্যন্ত গোপনে আপনার মনের মধ্যেই পালন করিয়া আসিয়াছে। নলিনাক্ষের সাধন প্রণালীর অনুসরণ করিয়া আজ যখন সে সূচি আচার ও নিরামিষ আহার গ্রহণ করিল, তখন তাহার মন বড় তৃপ্তিলাভ করিল। নিজের শয়নঘরের মেঝে হইতে মাদুর ও কার্পেট তুলিয়া ফেলিয়া বিছানাটি একধারে পর্দার দ্বারা আড়াল করিল। সে ঘরে আর কোনো জিনিস রাখিল না। সেই মেঝে প্রত্যহ হেমনলিনী স্বহস্তে জল ঢালিয়া পরিষ্কার করিত। একটি রেকাবিতে কয়েকটি ফুল থাকিত। স্নানান্তে শুভ্র বস্ত্র পরিয়া সেইখানে মেজের ওপরে হেমনলিনী বসিত। সমস্ত মুক্ত বাতায়ন দিয়া ঘরের মধ্যে অবারিত আলোক প্রবেশ করিত এবং সেই আলোকের দ্বারা, আকাশের দ্বারা, বায়ুর দ্বারা সে আপনার অন্তঃকরণকে অভিষিক্ত করিয়া লইত। অন্নদাবাবু সম্পূর্ণভাবে হেমনলিনীর সহিত যোগ দিতে পারিতেন না, কিন্তু নিয়ম পালনের দ্বারা হেমনলিনীর মুখে যে একটি পরিতৃপ্তির দীপ্তি প্রকাশ পাইত, তাহা দেখিয়া বৃদ্ধের মন স্নিগ্ধ হইয়া যাইত। এখন হইতে নলিনাক্ষ আসিলে হেমনলিনীর এই ঘরের মেজের উপরে বসিয়া তাহাদের তিনজনের মধ্যে আলোচনা চলিত। যোগেন্দ্র একেবারে বিদ্রোহী হইয়া উঠিল। এ সমস্ত কি হইতেছে? তোমরা যে সকলে মিলিয়া বাড়িটাকে ভয়ঙ্কর পবিত্র করিয়া তুলিলে, আমার মতো লোকের এখানে পা ফেলিবার জায়গা নাই। আগে হইলে যোগেন্দ্রের বিদ্রূপে হেমনলিনী অত্যন্ত কুণ্ঠিত হইয়া পড়িত। এখন অন্নদাবাবু যোগেন্দ্রের কথার মাঝে মাঝে রাগ করিয়া উঠেন, কিন্তু হেমনলিনী নলিনাক্ষের সঙ্গে যোগ দিয়া শান্ত স্নিগ্ধভাবে হাস্য করে। এখন সে একটি দ্বিধাহীন, নিশ্চিত, নির্ভর অবলম্বন করিয়াছে। এ সম্বন্ধে লজ্জা করাকেও সে দুর্বলতা বলিয়া জ্ঞান করে। লোকে তাহার এখনকার সমস্ত আচরণকে অদ্ভুত মনে করিয়া পরিহাস করিতেছে, তাহা সে জানিত।
কিন্তু নলিনাক্ষের প্রতি তাহার ভক্তি ও বিশ্বাস সমস্ত লোককে আচ্ছন্ন করিয়া উঠিয়াছে। এই জন্য লোকের সম্মুখে সে আর সংকুচিত হইত না। একদিন হেমনলিনী প্রাতঃস্নানের পর উপাসনা শেষ করিয়া তাহার সেই নিভৃত ঘরটিতে বাতায়নের সম্মুখে স্তব্ধ হইয়া বসিয়া আছে, এমন সময় হঠাৎ অন্নদাবাবু নলিনাক্ষকে লইয়া সেখানে উপস্থিত হইলেন। হেমনলিনীর হৃদয় তখন পরিপূর্ণ ছিল। সে তৎক্ষণাৎ ভূমিষ্ঠ হইয়া প্রথমে নলিনাক্ষকে ও পরে তাহার পিতাকে প্রণাম করিয়া পদধূলি গ্রহণ করিল। নলিনাক্ষ সংকুচিত হইয়া উঠিল। অন্নদাবাবু কহিলেন, ব্যস্ত হইবেন না নলিনবাবু, হেম আপনার কর্তব্য করিয়াছে। অন্যদিন এত সকালে নলিনাক্ষ এখানে আসে না, তাই বিশেষ ঔৎসুক্যের সহিত হেমনলিনী তাহার মুখের প্রতি চাহিল। নলিনাক্ষ কহিল, কাশী হইতে মার খবর পাওয়া গেল তাহার শরীর তেমন ভালো নাই, তাই আজ সন্ধ্যার ট্রেনে কাশীতে যাইব স্থির করিয়াছি। দিনের বেলায় যথাসম্ভব আমার সমস্ত কাজ সারিয়া লইতে হইবে, তাই এখন আপনাদের কাছে বিদায় লইতে আসিয়াছি। অন্নদাবাবু কহিলেন, কি আর বলিব, আপনার মার অসুখ, ভগবান করুন তিনি শীঘ্র সুস্থ হইয়া উঠুন। এই কয়দিনে আমরা আপনার কাছে যে উপকার পাইয়াছি তাহার ঋণ কোনো কালে শোধ করিতে পারিব না। নলিনাক্ষ কহিল, নিশ্চয় জানিবেন আপনাদের কাছ হইতে আমি অনেক উপকার পাইয়াছি। প্রতিবেশীকে যেমন যত্ন সাহায্য করিতে হয় তাহা তো করিয়াইছেন। তাছাড়া যে সকল গভীর কথা লইয়া এতদিন আমি একলা মনে মনে আলোচনা করিতেছিলাম, আপনাদের শ্রদ্ধার দ্বারা তাহাকে নূতন তেজ দিয়াছেন। আমার ভাবনা ও সাধনা আপনাদের জীবন অবলম্বন করিয়া আমার পক্ষে আরও দ্বিগুণ আশ্রয়স্থল হইয়া উঠিয়াছে। অন্য মানুষের হৃদয়ের সহযোগিতায় সার্থকতা লাভ যে কত সহজ হইয়া উঠিতে পারে তাহা আমি বেশ বুঝিয়াছি। অন্নদা কহিলেন, আমি আশ্চর্য এই দেখিলাম আমাদের একটা কিছুর বড়ই প্রয়োজন হইয়াছিল, কিন্তু সেটা যে কি আমরা জানিতাম না। ঠিক এমন সময় কোথা হইতে আপনাকে পাইলাম এবং দেখিলাম আপনাকে নহিলে আমাদের চলিত না। আমরা অত্যন্ত কুনো, লোকজনের কাছে যাতায়াত আমাদের বড় বেশি নাই। কোনো সভায় গিয়া বক্তৃতা শুনিবার বাতিক আমাদের একেবারে নাই বলিলেই হয়। যদি বা আমি যাই, কিন্তু হেমকে নড়াইতে পারা বড় শক্ত। কিন্তু সেদিন এ কি আশ্চর্য বলুন দেখি, যেমনি যোগেনের কাছে শুনিলাম আপনি বক্তৃতা করিবেন, আমরা দুজনেই কোনো আপত্তি প্রকাশ না করিয়া সেখানে গিয়া উপস্থিত হইলাম। এমন ঘটনা কখনো ঘটে নাই। এসব কথা মনে রাখিবেন নলিনবাবু। ইহা হইতে বুঝিবেন আপনাকে আমাদের নিঃসন্দিগ্ধ প্রয়োজন আছে, নহিলে এমনটি ঘটিতে পারিত না। আমরা আপনার দায়স্বরূপ। নলিনাক্ষ, আপনারাও একথা মনে রাখিবেন, আপনাদের কাছে ছাড়া আর কাহারও কাছে আমি আমার জীবনের গূঢ় কথা প্রকাশ করি নাই। সত্যকে প্রকাশ করিতে পারাই সত্য সম্বন্ধে চরম শিক্ষা। সেই প্রকাশ করিবার গভীর প্রয়োজন আপনাদের দ্বারাই মিটাইতে পারিয়াছি। অতএব আপনাদিগকে আমার যে কতখানি প্রয়োজন ছিল সে কথাও আপনারা কখনো ভুলিবেন না। হেমনলিনী কোনো কথা কহে নাই। বাতায়নের ভিতর দিয়া রৌদ্র আসিয়া মেজের ওপরে পড়িয়াছিল। তাহারই দিকে তাকাইয়া সে চুপ করিয়া বসিয়াছিল। নলিনাক্ষে যখন উঠিবার সময় হইল তখন সে কহিল, আপনার মা কেমন থাকেন সে খবর আমরা যেন জানিতে পাই। নলিনাক্ষ উঠিয়া দাঁড়াইতেই হেমনলিনী পুনর্বার তাহাকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিল। এ কয়দিন অক্ষয় দেখা দেয় নাই। নলিনাক্ষ কাশীতে চলিয়া গেলে আজ সে যোগেন্দ্রের সঙ্গে অন্নদাবাবুর চায়ের টেবিলে দেখা দিয়াছে। অক্ষয় মনে মনে স্থির করিয়াছিল যে রমেশের প্রতি হেমনলিনীর মনে কতখানি জায়গা আছে তাহা পরিমাপ করিবার সহজ উপায় অক্ষয়ের প্রতি তাহার বিরাগ প্রকাশ। আজ দেখিল হেমনলিনীর মুখ প্রশান্ত। অক্ষয়কে দেখিয়া তাহার মুখের ভাব কিছুমাত্র বিকৃত হইল না। সহজ প্রসন্নতার সহিত হেমনলিনী কহিল, আপনাকে যে এতদিন দেখি নাই। অক্ষয় কহিল, আমরা কি প্রত্যহ দেখিবার যোগ্য? হেমনলিনী হাসিয়া কহিল, সে যোগ্যতা না থাকিলে যদি দেখাশোনা বন্ধ করা উচিত বোধ করেন তবে আমাদের অনেককেই নির্জনবাস অবলম্বন করিতে হয়। যোগেন্দ্র, অক্ষয় মনে করিয়াছিল একলা বিনয় করিয়া বাহাদুরি লইবে। হেম তাহার উপরেও টেক্কা দিয়া সমস্ত মনুষ্য জাতির হইয়া বিনয় করিয়া লইল। কিন্তু এ সম্বন্ধে আমার একটুখানি বলিবার কথা আছে।
আমাদের মতো সাধারণ লোকই প্রত্যহ দেখাশোনার যোগ্য, আর যারা অসাধারণ তাহাদিগকে কদাচ কখনো দেখাই ভালো, তাহার বেশি সহ্য করা শক্ত। এই জন্যই তো অরণ্যে পর্বতে গহ্বরেই তাহারা ঘুরিয়া বেড়ান। লোকালয়ে তাহারা স্থায়ীভাবে বসতি আরম্ভ করিয়া দিলে অক্ষয়, যোগেন্দ্র প্রভৃতি নিতান্ত সামান্য লোকদের অরণ্য পর্বতে ছুটিতে হইত। যোগেন্দ্রের কথার মধ্যে যে খোঁচা ছিল, হেমনলিনীকে তাহা বিঁধিল। কোনো উত্তর না দিয়া 3 পেয়ালা চা তৈরি করিয়া সে অন্নদা, অক্ষয় ও যোগেন্দ্রের সম্মুখে স্থাপন করিল। যোগেন্দ্র কহিল, তুমি বুঝি চা খাইবে না? হেমনলিনী জানিত এবার যোগেন্দ্রের কাছে কঠিন কথা শুনিতে হইবে, তবু সে শান্ত দৃঢ়তার সহিত কহিল, না, আমি চা ছাড়িয়া দিয়াছি। যোগেন্দ্র, এবার রীতিমতো তপস্যা আরম্ভ হইল বুঝি? চায়ের পাতার মধ্যে বুঝি আধ্যাত্মিক তেজ যথেষ্ট নাই? যা কিছু আছে সমস্ত হর্তুকির মধ্যে? কি বিপদেই পড়া গেল! হেম, ও সমস্ত রাখিয়া দাও। 1 পেয়ালা চা খাইলেই যদি তোমার যোগ জাগ ভাঙিয়া যায়, তবে যাক না। এ সংসারে খুব মজবুত জিনিসও টেকে না। অমন পলকা ব্যাপার লইয়া 5 জনের মধ্যে চলা অসম্ভব। এই বলিয়া যোগেন্দ্র উঠিয়া স্বহস্তে আর 1 পেয়ালা চা তৈরি করিয়া হেমনলিনীর সম্মুখে রাখিল। সে তাহাতে হস্তক্ষেপ না করিয়া অন্নদাবাবুকে কহিল, বাবা, আজ যে তুমি শুধু চা খাইলে, আর কিছু খাইবে না? অন্নদাবাবুর কণ্ঠস্বর এবং হাত কাঁপিতে লাগিল। মা, আমি সত্য বলিতেছি, এ টেবিলে কিছু খাইতে আমার মুখে রোচে না। যোগেনের কথাগুলো আমি অনেকক্ষণ পর্যন্ত নীরবে সহ্য করিতে চেষ্টা করিতেছি। জানি আমার শরীর মনের এ অবস্থায় কথা বলিতে গেলেই আমি কি বলিতে কি বলিয়া ফেলি, শেষকালে অনুতাপ করিতে হইবে। হেমনলিনী তাহার পিতার চেয়ারের পাশে আসিয়া দাঁড়াইয়া কহিল, বাবা, তুমি রাগ করিও না। দাদা আমাকে চা খাওয়াইতে চান, সে তো ভালোই। আমি তো কিছু তাহাতে মনে করি নাই। না বাবা, তোমাকে খাইতে হইবে। খালি পেটে চা খাইলে তোমার অসুখ করে আমি জানি। এই বলিয়া হেম আহার্যের পাত্র তাহার বাপের সম্মুখে টানিয়া আনিল। অন্নদা ধীরে ধীরে খাইতে লাগিলেন। হেমনলিনী নিজের চৌকিতে ফিরিয়া আসিয়া যোগেন্দ্রের প্রস্তুত চায়ের পেয়ালা হইতে চা খাইতে উদ্যত হইল। অক্ষয় তাড়াতাড়ি উঠিয়া কহিল, মাপ করিবেন, ও পেয়ালাটি আমাকে দিতে হইবে। আমার পেয়ালা ফুরাইয়া গেছে। যোগেন্দ্র উঠিয়া আসিয়া হেমনলিনীর হাত হইতে পেয়ালা টানিয়া লইল এবং অন্নদাকে কহিল, আমার অন্যায় হইয়াছে, আমাকে মাপ করো। অন্নদা তাহার কোনো উত্তর করিতে পারিলেন না। দেখিতে দেখিতে তাহার 2 চোখ দিয়া জল গড়াইয়া পড়িল। যোগেন্দ্র অক্ষয়কে লইয়া আস্তে আস্তে ঘর হইতে সরিয়া গেল। অন্নদাবাবু আহার করিয়া উঠিয়া হেমনলিনীর হাত ধরিয়া কম্পমান চরণে উপরের ঘরে গেলেন। সে রাত্রেই অন্নদাবাবুর শুল বেদনার মতো হইল। ডাক্তার আসিয়া পরীক্ষা করিয়া বলিল, তাহার যকৃতের বিকার উপস্থিত হইয়াছে। এখন রোগ অগ্রসর হয় নাই। এই বেলা পশ্চিমে কোনো স্বাস্থ্যকর স্থানে গিয়া বৎসরখানেক কিংবা 6 মাস বাস করিয়া আসিলে শরীর নির্দোষ হইতে পারিবে। বেদনা উপশম হইলে ও ডাক্তার চলিয়া গেলে অন্নদাবাবু কহিলেন, হেম, চলো মা, আমরা না হয় কিছুদিন কাশিতে গিয়াই থাকি। ঠিক একই সময় হেমনলিনীর মনেও সে কথা উদয় হইয়াছে। নলিনাক্ষ চলিয়া যাইবা মাত্র হেম আপন সাধন সম্বন্ধে একটা দুর্বলতা অনুভব করিতে আরম্ভ করিয়াছিল। নলিনাক্ষের উপস্থিতি মাত্রই হেমনলিনীর সমস্ত আহ্নিক ক্রিয়াকে যেন দৃঢ় অবলম্বন দিত। নলিনাক্ষের মুখশ্রীতেই যে একটা স্থির নিষ্ঠা ও প্রশান্ত প্রসন্নতার দীপ্তি ছিল, তাহাই হেমনলিনীর বিশ্বাসকে সর্বদাই যেন বিকশিত করিয়া রাখিয়াছিল। নলিনাক্ষের অবর্তমানে তাহার উৎসাহের মধ্যে যেন একটা ম্লান ছায়া আসিয়া পড়িল। তাই আজ সমস্ত দিন হেমনলিনী নলিনাক্ষের উপদিষ্ট সমস্ত অনুষ্ঠান অনেক জোর করিয়া এবং বেশি করিয়া পালন করিয়াছে। কিন্তু তাহাতে শ্রান্তি আসিয়া একটি নৈরাশ্য উপস্থিত হইয়াছিল যে সে অশ্রু সংবরণ করিতে পারে নাই। চায়ের টেবিলে দৃঢ়তার সহিত সে আতিথ্যে প্রবৃত্ত হইয়াছিল, কিন্তু তাহার মনের মধ্যে একটা ভার চাপিয়াছিল। আবার তাহাকে তাহার সেই পূর্বস্মৃতির বেদনা দ্বিগুণ বেগে আক্রমণ করিয়াছে। আবার তাহার মন যেন গৃহহীন আশ্রয়হীনের মতো হাহা করিয়া বেড়াইতে উদ্যত হইয়াছে। তাই যখন সে কাশী যাইবার জন্য প্রস্তাব শুনিল, তখন ব্যগ্র হইয়া কহিল, বাবা, সেই বেশ হইবে।
পরদিন একটা আয়োজনের উদ্যোগ দেখিয়া যোগেন্দ্র জিজ্ঞাসা করিল, কি ব্যাপারটা কি? অন্নদা কহিলেন, আমরা পশ্চিমে যাইতেছি। যোগেন্দ্র জিজ্ঞাসা করিল, পশ্চিমে কোথায়? অন্নদা কহিলেন, ঘুরিতে ঘুরিতে কোনো একটা জায়গা পছন্দ করিয়া লইব। তিনি যে কাশীতে যাইতেছেন এ কথা একদমে যোগেন্দ্রের কাছে বলিতে সংকুচিত হইলেন। যোগেন্দ্র কহিল, আমি কিন্তু এবার তোমাদের সঙ্গে যাইতে পারিব না। আমি সেই হেডমাস্টারির জন্য দরখাস্ত পাঠাইয়া দিয়াছি, তাহার উত্তরের জন্য অপেক্ষা করিতেছি। রমেশ প্রত্যুষে এলাহাবাদ হইতে গাজীপুরে ফিরিয়া আসিল। তখন রাস্তায় অধিক লোক ছিল না এবং শীতের জরিমায় রাস্তার ধারের গাছগুলো যেন পল্লবাবরণের মধ্যে আড়ষ্ট হইয়া দাঁড়াইয়াছিল। পাড়ার বস্তিগুলির উপরে তখনও একখানা করিয়া সাদা কুয়াশা ডিম্বগুলির ওপরে নিস্তব্ধ আসীন রাজহংসের মতো স্থির হইয়াছিল। সেই নির্জন পথে গাড়ির মধ্যে একটা মস্ত মোটা ওভারকোটের নিচে রমেশের বক্ষস্থল চঞ্চল হৃৎপিণ্ডের আঘাতে কেবলই তরঙ্গিত হইতেছিল। বাংলার বাহিরে গাড়ি দাঁড় করাইয়া রমেশ নামিল। ভাবিল, গাড়ির শব্দ নিশ্চয়ই কমলা শুনিয়াছে। শব্দ শুনিয়া সে হয়তো বারান্দায় বাহির হইয়া আসিয়াছে। স্বহস্তে কমলার গলায় পরাইয়া দিবার জন্য এলাহাবাদ হইতে রমেশ একটা দামি নেকলেস কিনিয়া আনিয়াছে। তাহারই বাক্সটা রমেশ তাহার ওভারকোটের বৃহৎ পকেট হইতে বাহির করিল। বাংলার সম্মুখে আসিয়া রমেশ দেখিল, বিষণ বেহারা বারান্দায় শুইয়া অকাতরে নিদ্রা দিতেছে। ঘরের দ্বারগুলি বন্ধ। বিমর্ষ মুখে রমেশ একটু থমকিয়া দাঁড়াইল। একটু উচ্চস্বরে ডাকিল, বিষণ। ভাবিল, এই ডাকে ঘরের ভিতরকার নিদ্রাও ভাঙিবে। কিন্তু এমন করিয়া নিদ্রা ভাঙাইবার যে অপেক্ষা আছে, ইহাই তাহার মনে বাজিল। রমেশ তো অর্ধেক রাত্রে ঘুমাইতে পারে নাই। 2-3 ডাকেও বিষণ উঠিল না। শেষকালে ঠেলিয়া তাহাকে উঠাইতে হইল। বিষণ উঠিয়া বসিয়া ক্ষণকাল হতবুদ্ধির মতো তাকাইয়া রহিল। রমেশ জিজ্ঞাসা করিল, বহুজি ঘরে আছেন? বিষণ প্রথমটা রমেশের কথা যেন বুঝিতেই পারিল না। তাহার পরে হঠাৎ চমকিত হইয়া উঠিয়া কহিল, হ্যাঁ, ঘরেই আছেন। এই বলিয়া সে পুনর্বার শুইয়া পড়িয়া নিদ্রা দিবার উপক্রম করিল। রমেশ দ্বার ঠেলিতেই দ্বার খুলিয়া গেল। ভিতরে গিয়া ঘরে ঘরে ঘুরিয়া দেখিল, কেহ কোথাও নাই। তথাপি একবার উচ্চৈস্বরে ডাকিল, কমলা। কোথাও কোনো সাড়া পাইল না। বাহিরের বাগানের নিম গাছতলা পর্যন্ত ঘুরিয়া আসিল। রান্নাঘরে, চাকরদের ঘরে, আস্তাবল ঘরে সন্ধান করিয়া আসিল। কোথাও কমলাকে দেখিতে পাইল না। তখন রৌদ্র উঠিয়া পড়িয়াছে। কাকগুলা ডাকিতে আরম্ভ করিয়াছে এবং বাংলার ইদারা হইতে জল লইবার জন্য কলস মাথায় পাড়ার মেয়ে 2-1 দেখা দিতেছে। পথের ওপারে কুটির প্রাঙ্গণে কোনো পল্লী নারী বিচিত্র উচ্চ সুরে গান গাহিতে গাহিতে জাঁতায় গম ভাঙিতে আরম্ভ করিয়াছে। রমেশ বাংলা ঘরে ফিরিয়া আসিয়া দেখিল, বিষণ পুনরায় গভীর নিদ্রায় নিমগ্ন। তখন সে নত হইয়া 2 হাতে খুব করিয়া বিষণকে ঝাঁকানি দিতে লাগিল। দেখিল, তাহার নিঃশ্বাসের তাড়ির প্রবল গন্ধ ছুটিতেছে। ঝাঁকানির বিষম বেগে বিষণ অনেকটা প্রকৃতিস্থ হইয়া ধরফর করিয়া উঠিয়া দাঁড়াইল। রমেশ পুনর্বার জিজ্ঞাসা করিল, বহুজি কোথায়? বিষণ কহিল, বহুজি তো ঘরেই আছেন। রমেশ, কই, ঘরে কোথায়? বিষণ, কাল তো এখানেই আসিয়াছেন। রমেশ, তাহার পরে কোথায় গেছেন? বিষণ হাঁ করিয়া রমেশের মুখের দিকে তাকাইয়া রহিল। এমন সময় খুব চওড়া পাড়ের এক বাহারে ধুতি পরিয়া, চাদর উড়াইয়া, রক্তবর্ণ চক্ষু উমেশ আসিয়া উপস্থিত হইল। রমেশ তাহাকে জিজ্ঞাসা করিল, উমেশ, তোর মা কোথায়? উমেশ কহিল, মা তো কাল হইতে এখানেই আছেন। রমেশ জিজ্ঞাসা করিল, তুই কোথায় ছিলি? উমেশ কহিল, আমাকে মা কাল বিকালে সিধুবাবুদের বাড়ি যাত্রা শুনিতে পাঠাইয়াছিলেন। গাড়োয়ান আসিয়া কহিল, বাবু, আমার ভাড়া। রমেশ তাড়াতাড়ি সেই গাড়িতে চড়িয়া একেবারে খুড়ার বাড়িতে গিয়া উপস্থিত হইল। সেখানে গিয়া দেখিল, বাড়ি শুদ্ধ সকলেই যেন চঞ্চল। রমেশের মনে হইল, কমলার বুঝি কোনো অসুখ করিয়াছে। কিন্তু তাহা নহে। কাল সন্ধ্যার কিছু পরেই উমা হঠাৎ অত্যন্ত চিৎকার করিয়া কাঁদিতে আরম্ভ করিল এবং তাহার মুখ নীল ও হাত পা ঠান্ডা হইয়া পড়ায় সকলেই অত্যন্ত ভয় পাইয়া গেল। তাহার চিকিৎসা লইয়া কাল বাড়িশুদ্ধ সকলেই ব্যতিব্যস্ত হইয়াছিল।
সমস্ত রাত কেউ ঘুমাইতে পায় নাই। রমেশ মনে করিল উমির অসুখ হওয়াতে নিশ্চয়ই কাল কমলাকে এখানে আনানো হইয়াছিল। বিপিনকে কহিল, কমলা তাহা হইলে উমিকে লইয়া খুবই উদ্বিগ্ন হইয়া আছে। কমলা কাল রাত্রে এখানে আসিয়াছিল কিনা বিপিন তাহা নিশ্চয় জানিত না। তাই রমেশের কথায় এক প্রকার সায় দিয়া কহিল, হ্যাঁ, তিনি উমিকে যেরকম ভালোবাসেন খুব ভাবিতেছেন বই কি, কিন্তু ডাক্তার বলিয়াছে ভাবনার কোনো কারণই নাই। যাহা হোক, অত্যন্ত উল্লাসের মুখে কল্পনার পূর্ণ উচ্ছ্বাসে বাধা পাইয়া রমেশের মনটা বিকল হইয়া গেল। সে ভাবিতে লাগিল তাহাদের মিলনে যেন একটা দৈবের ব্যাঘাত আছে। এমন সময় রমেশের বাংলা হইতে উমেশ আসিয়া উপস্থিত হইল। এখানকার অন্তঃপুরে তাহার গতিবিধি ছিল। এই বালকটাকে শৈলজা স্নেহ করিত। বাড়ির ভিতরে শৈলজার ঘরের মধ্যে সে প্রবেশ করিতেছে দেখিয়া উমির ঘুম ভাঙিবার আশঙ্কায় শৈল তাড়াতাড়ি ঘরের বাহির হইয়া আসিল। উমেশ জিজ্ঞাসা করিল, মা কোথায় মাসিমা? শৈল বিস্মিত হইয়া কহিল, কেন রে, তুই তো কাল তাহাকে লইয়া ও বাড়িতে গেলি। সন্ধ্যার পর আমাদের লক্ষ্মণিয়াকে ওখানে পাঠাইবার কথা ছিল, খুকির অসুখে তাহা পারি নাই। উমেশ মুখ ম্লান করিয়া কহিল, ও বাড়িতে তো তাহাকে দেখিলাম না। শৈল ব্যস্ত হইয়া কহিল, সে কি কথা, কাল রাত্রে তুই কোথায় ছিলি? উমেশ, আমাকে তো মা থাকিতে দিলেন না। ও বাড়িতে গিয়াই তিনি আমাকে সিধুবাবুদের ওখানে যাত্রা শুনিতে পাঠাইয়াছিলেন। শৈল, তোরও তো বেশ আক্কেল দেখিতেছি, বিষণ কোথায় ছিল? উমেশ, বিষণ তো কিছুই বলিতে পারে না, কাল সে খুব তাড়ি খাইয়াছিল। শৈল, যা যা, শীঘ্র বাবুকে ডাকিয়া আন। বিপিন আসিতেই শৈল কহিল, ওগো, এ কি সর্বনাশ হইয়াছে? বিপিনের মুখ পাংশুবর্ণ হইয়া গেল। সে ব্যস্ত হইয়া কহিল, কেন, কি হইয়াছে? শৈল, কমল কাল ও বাংলায় গিয়াছিল, তাহাকে তো সেখানে খুঁজিয়া পাওয়া যাইতেছে না। বিপিন, তিনি কি কাল রাত্রে এখানে আসেন নাই? শৈল, না গো, উমির অসুখে আনাইব মনে করিয়াছিলাম। লোক কোথায় ছিল? রমেশবাবু কি আসিয়াছেন? বিপিন, বোধহয় ও বাংলায় দেখিতে না পাইয়া তিনি ঠিক করিয়াছেন কমলা এখানেই আছেন। তিনি তো আমাদের এখানেই আসিয়াছেন। শৈল, যাও যাও, শীঘ্র যাও, তাহাকে লইয়া খোঁজ করো গে। উমি এখন ঘুমাইতেছে, সে ভালোই আছে। বিপিন ও রমেশ আবার সেই গাড়িতে উঠিয়া বাংলায় ফিরিয়া গেল এবং বিষণকে লইয়া পড়িল। অনেক চেষ্টায় জোড়াতাড়া দিয়া যেটুকু খবর বাহির হইল তাহা এই, কাল বৈকালে কমলা একলা গঙ্গার ধারের অভিমুখে চলিয়াছিল। বিষণ তাহার সঙ্গে যাইবার প্রস্তাব করে। কমলা তাহার হাতে একটা টাকা দিয়া তাহাকে নিষেধ করিয়া ফিরাইয়া দেয়। সে পাহারা দিবার জন্য বাগানের গেটের কাছে বসিয়াছিল। এমন সময় গাছ হইতে সদ্য সঞ্চিত ফেনোচ্ছল তাড়ির কলস বাঁকে করিয়া তাড়িওয়ালা তাহার সম্মুখ দিয়া চলিয়া যাইতেছিল। তাহার পর হইতে বিশ্ব সংসারে কি যে ঘটিয়াছে তাহা বিষণের কাছে যথেষ্ট স্পষ্ট নহে। যে পথ দিয়া কমলাকে গঙ্গার দিকে যাইতে দেখিয়াছিল বিষণ তাহা দেখাইয়া দিল। সেই পথ অবলম্বন করিয়া শিশির সিক্ত শস্যক্ষেতের মাঝখান দিয়া রমেশ, বিপিন ও উমেশ কমলার সন্ধানে চলিল। উমেশ ঋতশাবক শিকারী জন্তুর মতো চারিদিকে তীক্ষ্ণ ব্যাকুল দৃষ্টি প্রেরণ করিতে লাগিল। গঙ্গার তটে আসিয়া তিনজনে একবার দাঁড়াইল। সেখানে চারিদিক উন্মুক্ত, ধূসর বালুকা প্রভাত রৌদ্রে ধুধু করিতেছে। কোথাও কাহাকেও দেখা গেল না। উমেশ উচ্চকণ্ঠে চিৎকার করিয়া ডাকিল, মা, মা গো, মা কোথায়? ওপারে সুদূর উচ্চ তীর হইতে তাহার প্রতিধ্বনি ফিরিয়া আসিল। কেহই সাড়া দিল না। খুঁজিতে খুঁজতে উমেশ হঠাৎ দূরে সাদা কি একটা দেখিতে পাইল। তাড়াতাড়ি কাছে আসিয়া দেখিল জলের একেবারে ধারেই একগোছা চাবি একটা রুমালে বাঁধা পড়িয়া আছে। কি রে, ওটা কি? বলিয়া রমেশও আসিয়া পড়িল। দেখিল কমলারই চাবির গোছা। যেখানে চাবি পড়িয়াছিল সেখানে বালুতটের প্রান্তভাগে পলিমাটি পড়িয়াছে। সেই কাঁচা মাটির উপর দিয়া গঙ্গার জল পর্যন্ত ছোট দুইটি পায়ের গভীর চিহ্ন পড়িয়া গেছে। খানিকটা জলের মধ্যে একটা কি ঝিকঝিক করিতেছিল, তাহা উমেশের দৃষ্টি এড়াইতে পারিল না। সে সেটা তাড়াতাড়ি তুলিয়া ধরিতেই দেখা গেল সোনার উপরে এনামেল করা একটি ছোট ব্রোচ। ইহা রমেশেরই উপহার।
এই রূপে সমস্ত সংকেতই যখন গঙ্গার জলের দিকে অঙ্গুলি নির্দেশ করিল, তখন উমেশ আর থাকিতে পারিল না। মা মাগো বলিয়া চিৎকার করিয়া জলের মধ্যে ঝাঁপ দিয়া পড়িল। জল সেখানে অধিক ছিল না। উমেশ বারংবার পাগলের মতো ডুব দিয়া তলা হাতড়াইয়া বেড়াইতে লাগিল, জল ঘোলা করিয়া তুলিল। রমেশ হতবুদ্ধির মতো দাঁড়াইয়া রহিল। বিপিন কহিল, উমেশ, উমেশ, তুই কি করিতেছিস? উঠিয়া আয়। উমেশ মুখ দিয়া জল ফেলিতে ফেলিতে বলিতে লাগিল, আমি উঠিব না, আমি উঠিব না। মাগো, তুমি আমাকে ফেলিয়া যাইতে পারিবে না। বিপিন ভীত হইয়া উঠিল। কিন্তু উমেশ জলের মাছের মতো সাঁতার দিতে পারে, তাহার পক্ষে জলে আত্মহত্যা করা অত্যন্ত কঠিন। সে অনেকটা হাঁপাইয়া ঝাঁপাইয়া শ্রান্ত হইয়া ডাঙায় উঠিয়া পড়িল এবং বালুর উপরে লুটাইয়া পড়িয়া কাঁদিতে লাগিল। বিপিন নিস্তব্ধ রমেশকে স্পর্শ করিয়া কহিল, রমেশবাবু, চলুন, এখানে দাঁড়াইয়া থাকিয়া কি হইবে? একবার পুলিশকে খবর দেওয়া যাক, তাহারা সমস্ত সন্ধান করিয়া দেখুক। শৈলজার ঘরে সেদিন আহার নিদ্রা বন্ধ হইয়া কান্নার রোল উঠিল। নদীতে জেলেরা নৌকা লইয়া অনেক দূর পর্যন্ত জাল টানিয়া বেড়াইল। পুলিশ চারিদিকে সন্ধান করিতে লাগিল। স্টেশনে গিয়া বিশেষ করিয়া খবর লইল, কমলার সহিত বর্ণনায় মেলে এমন কোনো বাঙালির মেয়ে রাত্রে রেলগাড়িতে ওঠে নাই। সেই দিনই বিকালে খুড়া আসিয়া পৌঁছিলেন। কয়দিন হইতে কমলার ব্যবহার ও আদ্যপান্ত সমুদয় বৃত্তান্ত শুনিয়া তাহার সন্দেহমাত্র রহিল না যে কমলা গঙ্গার জলে ডুবিয়া আত্মহত্যা করিয়া মরিয়াছে। লক্ষ্মণিয়া কহিল, সেই জন্যই খুকি কাল রাত্রে অকারণে কান্না জুড়িয়া এমন একটা অদ্ভুত কাণ্ড করিল। উহাকে ভালো করিয়া ঝাড়াইয়া লওয়া দরকার। রমেশের বুকের ভেতরটা যেন শুকাইয়া গেল। তাহার মধ্যে অশ্রুর বাষ্পটুকুও ছিল না। সে বসিয়া বসিয়া ভাবিতে লাগিল, একদিন এই কমলা এই গঙ্গার জল হইতে উঠিয়া আমার পাশে আসিয়াছিল, আবার পূজার পবিত্র ফুলটুকুর মতো আর একদিন এই গঙ্গার জলের মধ্যে অন্তর্হিত হইল। সূর্য যখন অস্ত গেল, তখন রমেশ আবার সেই গঙ্গার ধারে আসিল। যেখানে চাবির গোছা পড়িয়াছিল সেখানে দাঁড়াইয়া সেই পায়ের চিহ্ন কটি এক দৃষ্টে দেখিল। তাহার পরে তীরে জুতা খুলিয়া ধুতি গুটাইয়া লইয়া খানিকটা জল পর্যন্ত নামিয়া গেল এবং বাক্স হইতে সেই নূতন নেকলেসটি বাহির করিয়া দূরে জলের মধ্যে ছুঁড়িয়া ফেলিল। রমেশ কখন যে গাজীপুর হইতে চলিয়া গেল, খুড়ার বাড়িতে তাহার খবর লইবার মতো অবস্থা কাহারও রহিল না। এখন রমেশের সম্মুখে কোনো কাজ রহিল না। তাহার মনে হইতে লাগিল, ইহজীবনে সে যেন কোনো কাজ করিবে না, কোথাও স্থায়ী হইয়া বসিতে পারিবে না। হেমনলিনীর কথা তাহার মনে একেবারেই যে উঠে নাই তাহা নহে, কিন্তু তাহা সে সরাইয়া দিয়াছে। সে মনে মনে বলিয়াছে, আমার জীবনে যে নিদারুণ ঘটনা আঘাত করিল, তাহাতে আমাকে চিরদিনের জন্য সংসারের অযোগ্য করিয়া তুলিয়াছে। বজ্রাহত গাছ প্রফুল্ল উপবনের মধ্যে স্থান পাইবার আশা কেন করিবে? রমেশ ভ্রমণ করিয়া বেড়াইবার জন্য বাহির হইল। এক জায়গায় কোথাও বেশি দিন রহিল না। সে নৌকায় চড়িয়া কাশীর ঘাটের শোভা দেখিল। সে দিল্লিতে কুতুব মিনারের উপর চড়িল। আগ্রায় জ্যোৎস্না রাত্রে তাজ দেখিয়া আসিল। অমৃতসরে গুরুদরবার দেখিয়া রাজপুতানায় আবু পর্বত শিখরে মন্দির দেখিতে গেল। এমনি করিয়া রমেশ নিজের শরীর মনকে আর বিশ্রাম দিল না। অবশেষে এই ভ্রমণ শ্রান্ত যুবকটির অন্তঃকরণ কেবল ঘর চাহিয়া হাহা করিতে লাগিল। তাহার মনে একটি শান্তিময় ঘরের অতীত স্মৃতি ও একটি সম্ভবকর ঘরের সুখময় কল্পনা কেবলই আঘাত দিতেছে। অবশেষে একদিন তাহার শোককাল যাপনের ভ্রমণ হঠাৎ শেষ হইয়া গেল এবং সে একটা মস্ত দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া কলিকাতার টিকিট কিনিয়া রেলগাড়িতে উঠিয়া পড়িল। কলিকাতায় পৌঁছিয়া রমেশ সেই কলুটোলার গলিটার ভিতরে হঠাৎ প্রবেশ করিতে পারিল না। সেখানে গিয়া সে কি দেখিবে, কি শুনিবে, তাহার কিছুই ঠিকানা নাই। মনের মধ্যে কেবলই একটা আশঙ্কা হইতে লাগিল যে সেখানে একটা গুরুতর পরিবর্তন হইয়াছে। একদিন তো সে গলির মোড় পর্যন্ত গিয়া ফিরিয়া আসিল। পরদিন সন্ধ্যাবেলা রমেশ নিজেকে জোর করিয়া সেই বাড়ির সম্মুখে উপস্থিত করিল। দেখিল বাড়ির সমস্ত দরজা জানলা বন্ধ, ভিতরে কোনো লোক আছে এমন লক্ষণ নাই। তবু সেই সুখন বেহারাটা হয়তো শূন্য বাড়ি আগলাইতেছে মনে করিয়া
রমেশ বেহারাকে ডাকিয়া দ্বারে বার কতক আঘাত করিল, কেহ সাড়া দিল না। প্রতিবেশী চন্দ্রমোহন তাহার ঘরের বাহিরে বসিয়া তামাক খাইতেছিল। সে কহিল, কে ও, রমেশবাবু নাকি? ভালো আছেন তো? এ বাড়িতে অন্নদাবাবুরা তো এখন কেহ নাই। রমেশ, তাহারা কোথায় গেছেন জানেন? চন্দ্র, সে খবর তো বলিতে পারি না, পশ্চিমে গেছেন এই জানি। রমেশ, কে কে গেছেন মশায়? চন্দ্র, অন্নদাবাবু আর তার মেয়ে। রমেশ, ঠিক জানেন তাহাদের সঙ্গে আর কেহ যান নাই? চন্দ্র, ঠিক জানি বই কি, যাইবার সময়ও তো আমার সঙ্গে দেখা হইয়াছে। তখন রমেশ ধৈর্য রক্ষায় অক্ষম হইয়া কহিল, আমি একজনের কাছে খবর পাইয়াছি, নলিনবাবু বলিয়া একটি বাবু তাহাদের সঙ্গে গেছেন। চন্দ্র, ভুল খবর পাইয়াছেন। নলিনবাবু আপনার ওই বাসাটাতেই দিন কয়েক ছিলেন। ইহারা যাত্রা করিবার দিন 2-4 পূর্বেই তিনি কাশীতে গেছেন। রমেশ তখনই নলিনবাবুটির বিবরণ প্রশ্ন করিয়া করিয়া চন্দ্রমোহনের কাছ হইতে বাহির করিল। ইহার নাম নলিনাক্ষ চট্টোপাধ্যায়। শোনা গেছে পূর্বে রংপুরে ডাক্তারি করিতেন, এখন মাকে লইয়া কাশীতেই আছেন। রমেশ কিছুক্ষণ স্তব্ধ হইয়া রহিল। জিজ্ঞাসা করিল, যোগেন এখন কোথায় আছে বলিতে পারেন? চন্দ্রমোহন খবর দিল, যোগেন্দ্র ময়মনসিংহের একটি জমিদারের স্থাপিত হাই স্কুলের হেডমাস্টার পদে নিযুক্ত হইয়া বিশাইপুরে গিয়াছে। চন্দ্রমোহন জিজ্ঞাসা করিল, রমেশবাবু, আপনাকে তো অনেকদিন দেখি নাই, আপনি এতকাল কোথায় ছিলেন? রমেশ আর গোপন করিবার কারণ দেখিল না। সে কহিল, প্র্যাকটিস করিতে গাজীপুর গিয়াছিলাম। চন্দ্র, এখন তবে কি সেইখানেই থাকা হইবে? রমেশ, না, সেখানে আমার থাকা হইল না, এখন কোথায় যাইব ঠিক করি নাই। রমেশ চলিয়া যাইবার অনতিকাল পরেই অক্ষয় আসিয়া উপস্থিত হইল। যোগেন্দ্র চলিয়া যাইবার সময় মাঝে মাঝে তাহাদের বাড়ির তত্ত্বাবধানের জন্য অক্ষয়ের উপর ভার দিয়া গিয়াছিল। অক্ষয় সে ভার গ্রহণ করে তাহা রক্ষা করিতে কোনো শৈথিল্য করে না। তাই সে হঠাৎ যখন তখন আসিয়া দেখিয়া যায় বাড়ির বেহারা 2 জনের মধ্যে একজনও হাজির থাকিয়া খবরদারি করিতেছে কিনা। চন্দ্রমোহন তাহাকে কহিল, রমেশবাবু এই খানিকক্ষণ হইল এখান হইতে চলিয়া গেলেন। অক্ষয়, বলেন কি, কি করিতে আসিয়াছিলেন? চন্দ্র, তাহা তো জানি না, আমার কাছে অন্নদাবাবুর সমস্ত খবর জানিয়া লইলেন। এমন রোগা হইয়া গেছেন, হঠাৎ তাহাকে চেনাই কঠিন। যদি বেহারাকে না ডাকিতেন আমি চিনিতে পারিতাম না। অক্ষয়, এখন কোথায় থাকেন খবর পাইলেন? চন্দ্র, এতদিন গাজীপুরে ছিলেন, এখন সেখান হইতে উঠিয়া আসিয়াছেন, কোথায় থাকিবেন ঠিক করিয়া বলিতে পারিলেন না। অক্ষয় বলিল, ও, বলিয়া আপন কর্মে মন দিল। রমেশ বাসায় ফিরিয়া আসিয়া ভাবিতে লাগিল, অদৃষ্ট একই বিষম কৌতুকে প্রবৃত্ত হইয়াছে। একদিকে আমার সঙ্গে কমলার ও অন্যদিকে নলিনাক্ষের সঙ্গে হেমনলিনীর এই মিলন, এ যে একেবারে উপন্যাসের মতো। সেও কুলিখিত উপন্যাস। এমনতর ঠিক উল্টোপাল্টা মিল করিয়া দেওয়া অদৃষ্টেরই মতো বেপরোয়া রচয়িতার পক্ষেই সম্ভব। সংসারে সে এমন অদ্ভুত কাণ্ড ঘটায় যাহা ভীরু লেখক কাল্পনিক উপাখ্যানে লিখিতে সাহস করে না। কিন্তু রমেশ ভাবিল, এবার সে যখন তাহার জীবনের সমস্যা জাল হইতে মুক্ত হইয়াছে, তখন খুব সম্ভব অদৃষ্ট এই জটিল উপন্যাসের শেষ অধ্যায় রমেশের পক্ষে নিদারুণ উপসংহার লিখিবে না। যোগেন্দ্র বিশাইপুর জমিদার বাড়ির নিকটবর্তী একটি একতলা বাড়িতে বাসা পাইয়াছিল। সেখানে রবিবার সকালে খবরের কাগজ পড়িতেছিল। এমন সময় বাজারের একটি লোক তাহার হাতে একখানি চিঠি দিল। খামের উপরকার অক্ষর দেখিয়াই সে আশ্চর্য হইয়া গেল। খুলিয়া দেখিল রমেশ লিখিয়াছে, সে বিশাইপুরের একটি দোকানে অপেক্ষা করিতেছে, বিশেষ কয়েকটি কথা বলিবার আছে। যোগেন্দ্র একেবারে চৌকি ছাড়িয়া লাফাইয়া উঠিল। রমেশকে যদিও সে একদিন অপমান করিতে বাধ্য হইয়াছিল, তবু সেই বাল্য বন্ধুকে এই দূর দেশে এতদিন অদর্শনের পর ফিরাইয়া দিতে পারিল না। এমনকি
তাহার মনের মধ্যে একটা আনন্দই হইল, কৌতূহলও কম হইল না। বিশেষত হেমনলিনী যখন কাছে নাই, তখন রমেশের দ্বারা কোনো অনিষ্টের আশঙ্কা করা যায় না। পত্রবাহকটিকে সঙ্গে করিয়া যোগেন্দ্র নিজেই রমেশের সন্ধানে চলিল। দেখিল সে একটি মুদির দোকানে একটা শূন্য কেরোসিনের বাক্স খাড়া করিয়া তাহার উপরে চুপ করিয়া বসিয়া আছে। মুদি ব্রাহ্মণের হুঁকায় তাহাকে তামাক দিতে প্রস্তুত হইয়াছিল, কিন্তু চশমা পরা বাবুটি তামাক খায় না শুনিয়া মুদি তাহাকে শহরজাত কোনো অদ্ভুত শ্রেণীর পদার্থের মধ্যে গণ্য করিয়াছিল। সেই অবধি পরস্পরের মধ্যে কোনো প্রকার আলাপ পরিচয়ের চেষ্টা হয় নাই। যোগেন্দ্র সবেগে আসিয়া একেবারে রমেশের হাত ধরিয়া তাহাকে টানিয়া তুলিল। কহিল, তোমার সঙ্গে পারা গেল না, তুমি আপনার দ্বিধা লইয়াই গেলে। কোথায় একেবারে সোজা আমার বাসায় আসিয়া হাজির হইবে, না পথের মধ্যে মুদির দোকানে গুড়ের বাতাসা ও মুরগির চাকতির মাঝখানে অটল হইয়া বসিয়া আছো। রমেশ অপ্রতিভ হইয়া একটুখানি হাসিল। যোগেন্দ্র পথের মধ্যে অনর্গল বকিয়া যাইতে লাগিল। কহিল, যিনি যাই বলুন, বিধাতাকে আমরা কেহই চিনিতে পারি নাই। তিনি আমাকে শহরের মধ্যে মানুষ করিয়া এত বড় সাহরিক করিয়া তুলিলেন, সে কি এই ঘোর পাড়াগাঁয়ের মধ্যে আমার জীবাত্মাটাকে একেবারে মাঠে মারিবার জন্য? রমেশ চারিদিকে তাকাইয়া কহিল, কেন, জায়গাটি তো মন্দ নয়। যোগেন্দ্র, অর্থাৎ? রমেশ, অর্থাৎ নির্জন। যোগেন্দ্র, সেই জন্য আমার মতো আরো একটি জনকে বাদ দিয়া এই নির্জনতা আর একটু বাড়াইবার জন্য আমি অহরহ ব্যাকুল হইয়া আছি। রমেশ, যাই বলো, মনের শান্তির পক্ষে। যোগেন্দ্র, ওসব কথা আমাকে বলিও না। কয়দিন প্রচুর মনের শান্তি লইয়া আমার প্রাণ একেবারে কণ্ঠাগত হইয়া আসিয়াছে। আমার সাধ্যমতো এই শান্তি ভাঙিবার জন্য ত্রুটি করি নাই। ইতিমধ্যে সেক্রেটারির সঙ্গে হাতাহাতি হইবার উপক্রম হইয়াছে। জমিদার বাবুটিকেও আমার মেজাজির যে প্রকার পরিচয় দিয়াছি, সহজে তিনি আমার উপরে আর হস্তক্ষেপ করিতে আসিবেন না। তিনি আমাকে দিয়া ইংরাজি খবরের কাগজে তাহার নকিবি করাইয়া লইতে ইচ্ছুক ছিলেন, কিন্তু আমার ইচ্ছা স্বতন্ত্র, সেটা আমি তাকে কিছু প্রবলভাবে বুঝাইয়া দিয়াছি। তবু যে টিকিয়া আছি সে আমার নিজ গুণে নয়। এখানকার জয়েন্ট সাহেব আমাকে অত্যন্ত পছন্দ করিয়াছেন। জমিদারটি সেই জন্য ভয়ে আমাকে বিদায় করিতে পারিতেছেন না। যেদিন গেজেটে দেখিব জয়েন্ট বদলি হইতেছেন, সেই দিনই বুঝিব আমার হেডমাস্টারি সূর্য বিষাইপুরের আকাশ হইতে অস্তমিত হইল। ইতিমধ্যে এখানে আমার একটিমাত্র আলাপি আছে, আমার পাঞ্চ কুকুরটি, আর সকলেই আমার প্রতি যেরূপ দৃষ্টি নিক্ষেপ করিতেছে তাহাকে কোনো মতেই শুভদৃষ্টি বলা চলে না। যোগেন্দ্রের বাসায় আসিয়া রমেশ একটা চৌকিতে বসিল। যোগেন্দ্র কহিল, না, বসা নয়, আমি জানি প্রাতঃস্নান নামে তোমার একটা ঘোরতর কুসংস্কার আছে, সেটা সারিয়া এসো। ইতিমধ্যে আর একবার গরম জলের কাতলিটা আগুনে চড়াইয়া দিই। আতিথ্যের দোহাই দিয়া আজ দ্বিতীয়বার চা খাইয়া লইব। এই রূপে আহার, আলাপ ও বিশ্রামে দিন কাটিয়া গেল। রমেশ যে বিশেষ কথাটি বলিবার জন্য এখানে আসিয়াছিল, যোগেন্দ্র সমস্ত দিন তাহা কোনো মতেই বলিবার অবকাশ দিল না। সন্ধ্যার পরে আহার আনতে কেরোসিনের আলোকে দুইজনে দুই কেদারা টানিয়া লইয়া বসিল। অদূরে শৃগাল ডাকিয়া গেল ও বাহিরে অন্ধকার রাত্রির ঝিল্লির শব্দে স্পন্দিত হইতে লাগিল। রমেশ কহিল, যোগেন, তুমি তো জানোই তোমাকে কি কথা বলিতে আমি এখানে আসিয়াছি। একদিন তুমি আমাকে যে প্রশ্ন করিয়াছিলে, সে প্রশ্নের উত্তর করিবার সময় তখন উপস্থিত হয় নাই। আজ আর উত্তর দিবার কোনো বাধা নাই। এই বলিয়া রমেশ কিছুক্ষণ স্তব্ধ হইয়া বসিয়া রহিল। তাহার পরে ধীরে ধীরে সে আগাগোড়া সমস্ত ঘটনা বলিয়া গেল। মাঝে মাঝে তাহার স্বর রুদ্ধ হইয়া কণ্ঠ কম্পিত হইল। মাঝে মাঝে কোনো কোনো জায়গায় সে 1-2 মিনিট চুপ করিয়া রহিল। যোগেন্দ্র কোনো কথা না বলিয়া স্থির হইয়া শুনিল। যখন বলা হইয়া গেল, তখন যোগেন্দ্র একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া কহিল, এই সকল কথা যদি সেদিন বলিতে, আমি বিশ্বাস করিতে পারিতাম না। রমেশ, বিশ্বাস করার হেতু তখনও যেটুকু ছিল, এখনো তাহাই আছে।
সেজন্য তোমার কাছে আমার এই প্রার্থনা যে আমি যে গ্রামে বিবাহ করিয়াছিলাম সে গ্রামে একবার তোমাকে যাইতে হইবে, তাহার পরে সেখান হইতে কমলার মাতুলালয়েও লইয়া যাইব। যোগেন্দ্র, আমি কোনোখানে এক পা নড়িব না। আমি এই কেদারাটার উপরে অটল হইয়া বসিয়া তোমার কথার প্রত্যেক অক্ষর বিশ্বাস করিব। তোমার সকল কথাই বিশ্বাস করা আমার চিরকালের অভ্যাস। জীবনে একবার মাত্র তাহার ব্যত্যয় হইয়াছে, সেজন্য আমি তোমার কাছে মাপ চাই। এই বলিয়া যোগেন্দ্র চৌকি ছাড়িয়া উঠিয়া রমেশের সম্মুখে আসিল। রমেশ উঠিয়া দাঁড়াইতেই দুই বাল্যবন্ধু একবার পরস্পর কোলাকুলি করিল। রমেশ রুদ্ধ কণ্ঠ পরিষ্কার করিয়া লইয়া কহিল, আমি কোথা হইতে ভাগ্যরচিত এমন একটা দুশ্ছেদ্য মিথ্যার জালে জড়াইয়া পড়িয়াছিলাম যে তাহার মধ্যে সম্পূর্ণ ধরা দেওয়া ছাড়া আমি কোনো দিকেই কোনো উপায় দেখিতে পাই নাই। আজ যে আমি তাহা হইতে মুক্ত হইয়াছি, আর যে আমার কাহারও কাছে কিছুই গোপন করিবার নাই, ইহাতে আমি প্রাণ পাইয়াছি। কমলা কি জানিয়া কি ভাবিয়া আত্মহত্যা করিল তাহা আমি আজ পর্যন্ত বুঝিতে পারি নাই, আর বুঝিবার কোনো সম্ভাবনাও নাই। কিন্তু ইহা নিশ্চয়, মৃত্যু যদি এমন করিয়া আমাদের দুই জীবনের এই কঠিন গ্রন্থি কাটিয়া না দিত, তবে শেষকালে আমরা দুজনে যে কোন দুর্গতির মধ্যে গিয়া দাঁড়াইতাম তাহা মনে করিলে এখনো আমার হৃৎকম্প হয়। মৃত্যুর গ্রাস হইতে একদিন যে সমস্যা অকস্মাৎ উঠিয়া আসিয়াছিল, মৃত্যুর গর্ভেই একদিন সেই সমস্যা তেমনি অকস্মাৎ বিলীন হইয়া গেল। যোগেন্দ্র, কমলা যে নিশ্চয়ই আত্মহত্যা করিয়াছে তাহা অসংশয় স্থির করিয়া বসিও না। সে যাই হোক, তোমার এদিকটা তো পরিষ্কার হইয়া গেল। এখন নলিনাক্ষের কথা আমি ভাবিতেছি। তাহার পরে যোগেন্দ্র নলিনাক্ষকে লইয়া পড়িল। কহিল, আমি ওরকম লোকদের ভালো বুঝি না, এবং যাহা বুঝি না তাহা আমি পছন্দও করি না। কিন্তু অনেক লোকের অন্যরকম মতি দেখি, তাহারা যাহা বোঝে না তাহাই বেশি পছন্দ করে। তাই হেমের জন্য আমার যথেষ্ট ভয় আছে। যখন দেখিলাম সে চা ছাড়িয়া দিয়াছে, মাছ মাংসও খায় না, এমনকি ঠাট্টা করিলে পূর্বের মতো তাহার চোখ ছলছল করিয়া আসে না, বরং মৃদুমন্দ হাসে, তখন বুঝিলাম গতিক ভালো নয়। যাই হোক, তোমাকে সহায় পাইলে তাহাকে উদ্ধার করিতে কিছুমাত্র বিলম্ব হইবে না, তাহাও আমি নিশ্চয় জানি। অতএব প্রস্তুত হও, দুই বন্ধু মিলিয়া সন্ন্যাসীর বিরুদ্ধে যুদ্ধযাত্রা করিতে হইবে। রমেশ হাসিয়া কহিল, আমি যদিও বীরপুরুষ বলিয়া খ্যাত নই, তবু প্রস্তুত আছি। যোগেন্দ্র, রোশো, আমার ক্রিসমাসের ছুটিটা আসুক। রমেশ, সে তো দেরি আছে, ততক্ষণে আমি একলা অগ্রসর হই না কেন? যোগেন্দ্র, না না, সেটি কোনো মতেই হইবে না। তোমাদের বিবাহটি আমি ভাঙিয়াছিলাম, আমি নিজের হাতে তাহার প্রতিকার করিব। তুমি যে আগে ভাগে গিয়া আমার এই শুভ কার্যটি চুরি করিবে, সে আমি ঘটিতে দিব না। ছুটির তো আর 10 দিন বাকি আছে। রমেশ, তবে ইতিমধ্যে আমি একবার। যোগেন্দ্র, না না, সেসব আমি কিছু শুনিতে চাই না। এ 10 দিন তুমি আমার এখানেই আছো। এখানে ঝগড়া করিবার যতগুলা লোক ছিল সব আমি একটি করিয়া করিয়া শেষ করিয়াছি। এখন মুখের তার বদলাইবার জন্য একজন বন্ধুর প্রয়োজন হইয়াছে। এ অবস্থায় তোমাকে ছাড়িবার জো নাই। এতদিন সন্ধ্যাবেলায় কেবলই শেয়ালের ডাক শুনিয়া আসিয়াছি। এখন এমনকি তোমার কণ্ঠস্বরও আমার কাছে বিনা বিনিন্দিত বলিয়া মনে হইতেছে। আমার অবস্থা এতই শোচনীয়। আজ এ পর্যন্তই। উপন্যাসের 11 পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।